গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু টুডে সেশন। আমাদের প্রিমিয়াম ব্যাচ 602 আজকের সেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। রোজার সময় আমরা এই সেশনস গুলো 1 ঘন্টার সেশন করে নিতে যাচ্ছি। আজকের এই সেশনটা আমরা 11:30-এর মধ্যে শেষ করার চেষ্টা করব। তো আজ আমরা যেই টপিকটার উপর আলোচনা করতে যাচ্ছি, আমরা গতদিন হচ্ছে স্পিকিং এর স্কোরিং ক্রাইটেরিয়ন গুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছু প্র্যাকটিস আমরা করেছিলাম। আজকের এই সেশনটা আপনাদের যারা আসলে প্রিপারেশনটা ফার্দার নিতে চাচ্ছেন তাদের জন্য। আজকের এই সেশনটাতে আমরা একটু মানে ব্রেক করব, প্র্যাকটিসটা ব্রেক করব। ব্রেক করে আমরা একটু রাইটিং এর বিষয়ে একটু আলোচনা করতে যাচ্ছি, বিশেষ করে রাইটিং টাস্ক 2টার উপরে। রাইটিং টাস্ক 2-র উপরে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি যেন আপনারা আগে থেকে রাইটিং টাস্ক 2-র স্কোরিং ক্রাইটেরিয়ন গুলোর ব্যাপারে একটু সচেতন থাকতে পারেন, যে স্পিকিং এর মতো রাইটিং এও স্কোরিংটা আসলে কিভাবে করা হচ্ছে। তো এটা নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব, যে দেখবো যে আমাদের স্কোরিংটা কিভাবে করছে স্পেসিফিকলি রাইটিং এর জন্য। তো সেশনটা আমরা এখনই স্টার্ট করতে যাচ্ছি। আমি একটু বাকি স্টুডেন্টদেরকে নক দিয়ে নিচ্ছি, জাস্ট একটা মিনিট, বাকিরা জয়েন করছে কিনা। একটা সেকেন্ড। আচ্ছা, অনেকে বলছেন সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। আমি একটু চেক করে নিচ্ছি সাউন্ডটা। হ্যাঁ, একটা সেকেন্ড। ওকে, সো আমরা যেটা বলছিলাম আর কি, আজকে আমরা মূলত আলোচনা করতে যাচ্ছি রাইটিং টেস্ট 2 বা রাইটিং টেস্টটার উপরে আপনাদের আইডিয়াটাকে ক্লিয়ার করার জন্য। তো যেন আপনারা আগে থেকেই শুরু থেকে আসলে রাইটিং এবং স্পিকিং দুটোর বিষয়ে ক্লিয়ার আপনাদের যেন কনসেপ্টটা থাকে। 2025 সালে রাইটিংটা কিছুটা চেঞ্জ হয়েছে, মানে স্কোরিংটা কিছুটা চেঞ্জ হয়েছে। টেকনিক্যালি এটা ইজিয়ার হয়েছে আমাদের অতীতের তুলনায়। এই জিনিসটাও আজকে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। তো মোটামুটি আমরা যেভাবে দেখবো ব্যাপারটা, সেটা হচ্ছে যে আইএলটিএস এর রাইটিং টেস্টটা কিভাবে হচ্ছে। আর একটু বড় করা যায়। আইএলটিএস রাইটিং টেস্ট ইন 2025, কোশ্চেনের ধরন বা কোশ্চেন দেখতে একই রকম আছে, স্কোরিংটা একটু ডিফারেন্ট হয়েছে। সো স্কোরিং ক্রাইটেরিয়ন গুলোকে আমরা ভালো করে আসলে আলোচনা করবো আজকে। রাইটিং টেস্ট ইন 2025-এ আগের মতোই এখনো টাস্ক 1 এবং টাস্ক 2 দুটো প্রশ্ন আমাদেরকে জবাব দিতে হচ্ছে। না, টাস্ক 1 এর রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনাদেরকে মিনিমাম 150 ওয়ার্ডস লিখতে হবে, এবং এটা লেখার জন্য আপনারা সময় পাবেন হচ্ছে 20 মিনিট, 20 মিনিটস। টাস্ক 2-তে আপনাদের লিখতে হবে মিনিমাম 250 ওয়ার্ডস, এবং এটা লেখার জন্য আপনারা সময় পাবেন হচ্ছে 40 মিনিটস। নাও, আরো ডিটেল আমরা আলোচনা আজকে করব স্কোরিং এন্ড আদার্স নিয়ে, কিন্তু প্রথমে যে পয়েন্ট আমি আপনাদের বলবো সেটা হচ্ছে এটা: অলওয়েজ রাইট টাস্ক 2 ফার্স্ট। প্রথমে রাইটিং টাস্ক 2টা সবসময় লিখবেন। রাইটিং টাস্ক 2টা 40 মিনিটের মধ্যে লেখা শেষ করার পরে আপনারা বাকি যে সময়টা থাকবে সেই সময় রাইটিং টাস্ক 1 লিখবেন। বাট মনে রাখবেন, আপনাদের যারা পেপার বেরিয়ে দেবেন, আপনাদের যে খাতাটা দিবে সে খাতাটার একটা অংশে লিখে দেওয়া থাকবে যে এটা হচ্ছে রাইটিং টাস্ক 2 এর জায়গা, আরেকটা হচ্ছে লেখা দেওয়া থাকবে রাইটিং টাস্ক 1 এর জায়গা। তো আপনারা কিন্তু এটাকে রিভার্স করতে পারবেন না। আপনাদের যেখানে লেখা থাকবে, অ্যাসাইন থাকবে রাইটিং টাস্ক 2 এর জন্য, ওই জায়গায় আপনাদের রাইটিং টাস্ক 2, এবং যেখানে রাইটিং টাস্ক 1 এর জন্য লেখা থাকবে ওখানে রাইটিং টাস্ক 1 লিখতে হবে। এটা একটা খেয়াল করার বিষয়, কিন্তু এটা প্র্যাকটিসেরও বিষয়, যে জন্য আপনাদেরকে অগ্রিম আমি হচ্ছে আপনাদেরকে পিডিএফটা দিব রাইটিং এর পেপারটা।
যে পিডিএফটাকে ফলো করে বা ইউজ করে আমি চাইবো আপনারা ওটাকে প্রিন্ট আউট করে কিছু কপি করে নেন এবং রেগুলারলি আপনারা যখন প্র্যাকটিস করছেন, হোমওয়ার্ক করছেন বা আমার কাছে সাবমিট করছেন রাইটিংটা, আপনারা সবসময় হচ্ছে ওই অরিজিনাল আইএলটিএস এক্সামিনেশনের যে স্যাম্পল রাইটিং পেপারটা আছে সেটাকে ইউজ করে দেখবেন, তাহলে আপনাদের অভ্যাস হয়ে যাবে ওই জায়গাটুকুর মধ্যে লেখাটা। এক্সট্রা পেপার নিতে পারবেন, কিন্তু এক্সট্রা পেপার নেওয়াটা একটু টাইম কনজিউমিং ব্যাপার। তো ট্রাই করবেন যে যে যতটুকু জায়গায় অ্যাসাইন্ড আছে ওটার ভিতরে আপনাদের রাইটিংটাকে শেষ করার জন্য। এবার কেন আমি বলছি রাইটিং টাস্ক 2 কে আগে লেখার জন্য, সেটার জন্য আমি এখানে একটু আরেকটা জিনিস লিখবো, সেটা হচ্ছে স্কোর কন্ট্রিবিউশন। ওভারঅল স্কোরের কত পার্সেন্ট আসলে টাস্ক 1 থেকে আসে? ওভারঅল রাইটিং এর 33% আসে হচ্ছে ভাই আপনার সাউন্ড অনেক ধীরে হচ্ছে, কথা শোনা যাচ্ছে না। সিরিয়াসলি সবাই সবাই নো একমত? স্যার, নো স্যার। জি ভাইয়া, আপনার সাউন্ড অনেক ধীরে হচ্ছে। আচ্ছা, একটা সাউন্ড সার্ভে একটু কম করি। মনে আমার মনে হচ্ছে। হচ্ছে কেউ বলছেন যে সাউন্ড কম, কেউ বলছেন সাউন্ড বেশি। একটু সার্ভে করি। আমি রিজিউম রেকর্ড। ওকে এভরিওয়ান, সো এবার আমরা ব্যাক করছি আমাদের আজকের সেশনে। আবার আমরা টেম্পোরারি একটা সলিউশন নিয়েছি আমাদের সাউন্ড রিলেটেড প্রবলেমের ক্ষেত্রে। ওকে, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম কেন আমরা সবসময় রাইটিং টাস্ক 2 টা আগে লিখবো। রাইটিং টাস্ক 2 টা আগে লিখবো কারণ স্কোর কন্ট্রিবিউশনের জন্য। টাস্ক 1 এর স্কোর কন্ট্রিবিউশন হচ্ছে 33%, 1/3। আর টাস্ক 2 তে আপনি যা লিখবেন সেটা আপনার ওভারঅল স্কোরের উপর প্রভাব ফেলবে 67%। তার মানে কেন এটা আসলে? কারণ আপনি বেশি লিখতেছেন আসলে কিন্তু টাস্ক 2 তে, তাই না? বেশি সময় ধরে বেশি লিখতেছেন এবং টাস্ক 2 টা আসলে আপনার ক্রিয়েটিভিটিকে বেশি প্রকাশ করবে যে আপনার ল্যাঙ্গুয়েজের উপরে দখল কিরকম। তো এটা আমার স্যাম্পল কোশ্চেনে কিছুক্ষণের মধ্যে দেখতে যাচ্ছি। টাস্ক 1 টা একাডেমিক এবং জেনারেল ট্রেনিংদের জন্য আলাদা হয়, যে কারণে আজকে এটা আমরা আলোচনা করছি না। একাডেমিকদের জন্য এক ধরনের প্রশ্ন আসে, সেটা হচ্ছে ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন শব্দটা মানে হচ্ছে অবভিয়াসলি ছবি। ইলাস্ট্রেশন, এক্সপ্লেনেশন। একাডেমিক 3 ধরনের ছবি আসে যেটাকে আপনাদের এক্সপ্লেন করতে হবে। রিকোয়ারমেন্ট আছে অবশ্যই, নিয়ম মেনে মেনে আপনাদেরকে করতে হবে। ওকে, দ্বিতীয়ত যারা হচ্ছে জেনারেল ট্রেনিং দেবেন আপনাদের জন্য আসবে হচ্ছে লেটার রাইট, যেটি। তো এটা হচ্ছে টাস্ক 1 এতে আমরা বুঝতে পারছি একাডেমিক এবং জেনারেল ট্রেনিং দের জন্য আলাদা। নাও টাস্ক 2 তে সবার জন্য এসে রাইটিং, ঠিক আছে? সবার জন্য এসে রাইটিং। এবার এই এসের আমরা কিছু স্যাম্পল দেখব, এসি এন্ড জিটি সবার জন্য। আজকের আমাদের এই সেশনটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এসে রাইটিং এর স্কোরিং ক্রাইটেরিয়ন গুলো সম্পর্কে ভালো করে বুঝিয়ে দেওয়া, যেন আপনারা পরবর্তীতে আমার সাথে যখন রাইটিং করবেন আপনারা যেন ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারেন যে আসলে স্কোরিংটা কিভাবে করছে এবং কেন আমরা এই ওয়েতে লিখলে আমাদের স্কোর আসলে আসবে। সো লেটস টক অ্যাবাউট রাইটিং টাস্ক 2, এসে রাইটিং। আমরা প্রথমে যে জিনিসটা করব সেটা হচ্ছে একাডেমিক এবং জেনারেল ট্রেনিং রাইটিং এর কিছু এসে রাইটিং এর স্যাম্পল আমরা এখন এই মুহূর্তে দেখব। তাহলে আমরা একটা আইডিয়া পাবো যে প্রশ্নটা কি ধরনের এবং তারপর আমরা এগুলোর উপরে রিকোয়ারমেন্টস গুলো এবং স্কোরিং ক্রাইটেরিয়ন গুলোকে বোঝার চেষ্টা করব। স্ক্রিনে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের একাডেমিক কেমব্রিজ 18 বইটার রাইটিং টেস্ট 1 এর। আমি একটু লিখি।
স্যাম্পল কোশ্চেন আমাদের বোধহয় একটু আগে থেকে শুরু করা উচিত। চলেন আমরা 18টা না দেখি, একটু আগেরটা দেখি, একই জিনিস যদিও, বাট পরবর্তীতে এটা আমরা সলভ করবো, যেহেতু ক্লাসে আমরা আসলে 15 থেকে শুরু করি। কেমব্রিজ 15 একাডেমিক, আর এটা হচ্ছে কেমব্রিজ 15 জেনারেল ট্রেনিং। আজকে 15 থেকে শুরু করি। এসএ এবং জিটি দুটোই আমরা দেখবো, ঠিক আছে? চলুন আমরা একটু পরিচিত হই কি ধরনের প্রশ্ন আমাদের আসবে এবং এই প্রশ্নগুলোর ভিতরে মজার কিছু আছে কিনা। এটা টাস্ক 1, হ্যাঁ, এটা আমাদের কিন্তু আলাদা ক্লাস লাগবে। এটা টাস্ক 2। পড়া যাচ্ছে আশা করি, রাইট? আমি দুটো প্রশ্নকে আলাদা করে নিয়ে তারপর আপনাদেরকে একটু তুলনা করে দেখাবো একাডেমিক আর জিটির প্রশ্নের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। ওকে, আমি আপনাদের বলেছিলাম একাডেমিক এবং জেনারেল ট্রেনিং এর দুটোতেই যে এসেটা আসবে সেটা দেখতে কিন্তু একই রকম হবে। এবং দেখুন এটার মধ্যে আপনারা মিল পাচ্ছেন কিনা। প্রথমটা বোধহয় একটু ঝাপসা দেখাচ্ছে, আর এটা বোধহয় একটু চকচকে দেখাচ্ছে। এছাড়া মনে হয় আর কোনো পার্থক্য আসলে নাই। আমাদের রেকর্ডিং চলছে তো, না? হ্যাঁ, রেকর্ডিং চলছে। তো আসুন আমি আপনাদেরকে একটু বড় করে দুটোরই উদাহরণ দেখাই। সবাই একটু খেয়াল করুন আপনারা পড়তে পারছেন কিনা, রাইট? আপনাদের কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার সাথে পড়তে হবে আর কিছু কাজ করতে হবে পরের আধা ঘন্টায় আসলে। ইনস আমরা প্রথম থেকে একটু খেয়াল করি সবাই, দেখুন। You should spend about 40 minutes on this task. Write about the following topic. In some countries, owning a home rather than renting one is very important for people. Why might this be the case? Do you think this is a positive or negative situation? চা পুরস্কার আছে, প্রথম যে এই লাইনটার মিনিং বলার চেষ্টা করবে। কে বলবেন? তার জন্য চা উপহার আছে, বলেন। আনমিউট করেন একজন। স্যার আমি বলতে চাচ্ছি ইন সাম কান্ট্রিজ থেকে পিপল মিনিংটা কি? নোবডি নোবডি, কোনো চা বিজয়ী নাই। আনমিউট করেন একজন, ভুল হলেও কোনো সমস্যা নেই, ট্রাই করেন, সাহস করেন। এই তো দিদার কি? হ্যাঁ, তাহলে এখানে বলা দিদার হচ্ছে বলুন। যে হুম, এখানে বলা হচ্ছে যে মানুষ জনগণ কি বাড়ি ভাড়ার চেয়ে বাড়ির মালিক হওয়ার মানে আগ্রহ বেশি প্রকাশ করছে। ওকে, ঠিক আছে। আবুল কালাম, আপনি কি দিদারের সাথে একমত? জি, কিছুটা একমত। তবে এখানে বলতে হবে কিছু কান্ট্রি, দেশ না, কিছু কিছু দেশ কিছু এই, কান্ট্রিতে, হুম হুম, তারা গুড গুড পয়েন্ট, গুড, চোখ ভালো। সাকিব একমত কালাম স্যার আর দিদার স্যারের সাথে? আমি সেকেন্ড সেকেন্ড জনের সাথে একমত। আচ্ছা, মিনিংটা কিছু বলেন কিছু তাহলে আপনার দেশে, মতে। কিছু, হ্যাঁ। হ্যাঁ কিছু 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 দেশের মানে রেন্ট রেন্টে দেওয়ার থেকে তারা ওই হোম কেনার দিকে একটু বেশি ইম্পর্টেন্ট আগ্রহ দেখায়। গুরুত্বপূর্ণ। হুম হুম হুম। আকাশ ঠিক আছে ওদের কথা, তাই না? না তো স্যার, এখানে আগ্রহ হুম থেকে এখানে মনে হয় এরকম বলা হয়েছে যে কিছু হুম, কান্ট্রিতে ওনিং এ হুম হোম হুম, রেদার দেন রেন্টিং, যেটা বলা হয়েছে যে নিজের বাড়ি থাকা রেদার দেন একটা বাড়ি ভাড়া,
মানে হ্যাঁ, ভাড়া থেকে হ্যাঁ, বেশি ইম্পর্টেন্ট, মানে এখানে যেটা বোঝাচ্ছে যে হচ্ছে গুড, গুড, নিজের বাড়ি থাকাটা রেন্টে থাকা থেকে বেশি ইম্পর্টেন্ট কিছু দেশে। জরুরি আর কি, তাই না? জরুরি ওরা। জরুরি। জি আচ্ছা, জি। ফর পিপল মানে হচ্ছে কি, ফর পিপল মানে মানুষজনের কাছে। তো অ্যাকচুয়ালি টেকনিক্যালি কালাম স্যার, দিদার এবং ও সাকিব ওরা আসলে একই রকম কথা বলেছেন, মানে মেইন পয়েন্টটা ওদের ঠিকই আছে। এবং আকাশের কথাও আসলে ঠিকই আছে, যে কিছু মানুষের কাছে বাড়ি মালিক হওয়াটা জরুরি বেশি ভাড়া নেওয়ার চাইতে, মানে একই কথা। বাড়ির মালিক হওয়াটাই তাদের কাছে মানে আগ্রহের বিষয়, তারা চায় বাড়ির মালিক হইতে। কিছু কান্ট্রি বলছে, ওরা নির্দিষ্টভাবে কোনো কান্ট্রির কথা বলে নাই, আপনার দেশের কথা বলে নাই, রাইট? এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওরা বলছে কিছু দেশের ক্ষেত্রে। ওকে, এরপরে আরেকটা লাইন আছে, আপনারা দেখুন। Give reasons for your answer and include any relevant examples from your own knowledge or experience. Write at least 250 words. এই লাইনটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন। এবার আমরা পরের টপিকটা একটু দেখি এটার সাথে মিল আছে। দেখুন, এই যে প্রথম 3টা লাইন সেম এবং লাস্ট 3টা লাইনও কিন্তু সেম। সবাই একটু খেয়াল করুন, শুধু পার্থক্য মিডলের লাইনটাতে। এটা কিন্তু জেনারেল ট্রেনিং। In many countries today, crime novels and TV crime dramas are becoming more and more popular. Why do you think these books and TV shows are popular? What is your opinion of crime fiction and TV crime dramas? চা বিজয়ী হবেন আপনারা যারা এইটার মিনিংটা প্রথমে বলার চেষ্টা করবেন। এনিওয়ান? দিদার স্যার আরেকবার, হ্যাঁ বলুন। এখানে বলা হচ্ছে যে অনেক দেশে হচ্ছে যে মানে ক্রাইমের যে উপন্যাস এবং হচ্ছে টিভি যে সিরিয়াল গুলো আছে ড্রামার, মানে হুম দিনে হুম, দিনে স্যার পপুলার হচ্ছে। মানে দিনে দিনে জনপ্রিয় পপুলার হচ্ছে, থেকে হ্যাঁ জনপ্রিয় হয়ে মানে যাচ্ছে। জনপ্রিয় থেকে জনপ্রিয়, Popular, পপুলার থেকে মোর পপুলার। আচ্ছা, আরো বেশি পপুলার হচ্ছে। চয়ন একমত দিদার স্যারের সাথে? জি স্যার, একমত। আচ্ছা, মোর অ্যান্ড মোর পপুলার মানে কি আসলে সাকিব? মোর অ্যান্ড মোর পপুলার মানে খুব 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 বেশি জনপ্রিয়। হ্যাঁ, জনপ্রিয় থেকে জনপ্রিয় হওয়ার মানে বেশি আর কি। মানে হুম, স্যার একটা জনপ্রিয় ছিল, সেটা আরো হুম, জনপ্রিয় হচ্ছে, সেটাই, মানে খুব খুব বেশি বেশি না জনপ্রিয়। এটা মানে একটা কিন্তু দেখা কন্টিনিউয়াস যাচ্ছে যে প্রসেসের মধ্যে আছে, তাই না? আগের হ্যাঁ তুলনায় অন হয়ে ওয়ে যাচ্ছে, এখন। হচ্ছে তো হচ্ছে আর কি এরকম। হুম, বাট মোটামুটি আমার মনে হয় আপনাদের পয়েন্ট গুলো ঠিক আছে। দিদার 2টা চা পাবে, আর বাকিরা যারা ট্রাই করলেন সবাই চা পাবেন, সমস্যা নাই। নাও, কেন এটা স্যার, হইতেছে এটা আমাদের একটা প্রশ্ন। সাকিব প্রশ্ন করতে যাচ্ছে, সাকিব বলুন। ইন ম্যানি কান্ট্রিজ টুডে, এটার মিনিং আজকের দিনে। টুডে, আজকে। আচ্ছা, এই সাকিবের প্রশ্নটা আমি শুনতে পাইনি, সাকিব। হ্যাঁ, স্যার, এখানে ইন ম্যানি কান্ট্রিজ টুডে, এই হুম হুম, টুডেটা আজকের দিনে অনেক দেশে, এরকম। এরকম বোঝাচ্ছে কিনা? আসলে ঠিকই খেয়াল করেছে সাকিব। এখানে টুডে বলতে শুধু টুডে কে বোঝাচ্ছেন না, মানে আজকে 19 তারিখকে বোঝাচ্ছে না, মোটামুটি এটা অ্যাট প্রেজেন্টের সিনোনিম আর কি, তাই না? অ্যাট প্রেজেন্ট বা বর্তমানে কথাটা বোঝাতে হয় ও কিন্তু। তো আপনারা দেখবেন যে লেখার ভিতরে টুডে লেখা হয়, টুডে ইজ ইয়াং জেনারেশন, মানে কিন্তু এই আজকের 19 তারিখের ইয়াং জেনারেশন না, মানে অ্যাট প্রেজেন্টের ইয়াং জেনারেশন। রাইট সবাই, ঠিক আছে না? বাট গুড 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 আই, সাকিব ঠিক জিনিসটা দেখছেন আসলে। ওকে, সো এবং বাকি অংশ আমাদের সেম। হুম, তো তার মানে অ্যাকচুয়ালি একাডেমিক এবং জেনারেল ট্রেনিং এর রাইটিংটা টুতে আসলে টেকনিক্যালি কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা যদি একটাকে ভাবেই আসলে আমরা সলভ করি, আমরা আসলে দুটো, যে কোনো আমাদের একাডেমিক দিয়ে আর জেনারেল ট্রেনিং দিয়ে আমরা এসএকে ব্যাখ্যা করতে পারবো না। এবার আমি প্রশ্নটার ক্ষেত্রে কিছু অংশকে আপনাদের জন্য আলোচনা করছি, তারপর আমরা পরের অংশের দিকে একটু যাব, স্কোরিং ক্রাইটেরিয়ন গুলোর দিকে। আজকে 11টা 30 পর্যন্ত আমরা সেশন করব, রোজা রেখে সবাই আসলে টায়ার্ড। তারপর আমরা আসলে কিছু অংশ আমাদের আজকে বাকি থাকবে, সেটা আমাদের নেক্সট সেশনের জন্য আমরা রেখে দেব। নাও, আমরা প্রথমেই দেখি এখানে যে আলোচনা হয়েছে সেটার প্রথম অংশ, ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 40 মিনিটস অন দিস টাস্ক। তো তার মানে হচ্ছে প্রথম যে পয়েন্ট আমাদের সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, 40 মিনিটস। এইটা আপনাদেরকে আসলে মানে আলোচনা করতে হবে, বা আপনাদেরকে একটু বুঝতে হবে যে 40 মিনিটসকে আমরা কিভাবে ম্যানেজ করব। এটার বিষয়ে আজকে আমি আপনাদেরকে একটা প্ল্যান দিব। এই প্ল্যান অনুযায়ী আপনারা
40 মিনিটকে গুছিয়ে ইউজ করার চেষ্টা করবেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের আজকের টপিকটাকে ওরা বলছে। ওকে, এখানে দুটো অংশ আছে, এটা হচ্ছে টাস্ক। আমাদের আজকের যে টাস্কের দুটো অংশ থাকবে, সেটা হচ্ছে টপিক, সেন্টেন্স বা সেন্টেন্সেস। আজকে একটা সেন্টেন্সই আছে, প্লাস কোয়েশ্চেন লাইন বা লাইন্স। আজকে কোয়েশ্চেন লাইন্স আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো কোয়েশ্চেন, আগের অংশে আমরা দুটো কোয়েশ্চেন দেখতে পেয়েছি, বাট সবসময় যে দুইটা কোয়েশ্চেন থাকবে তা না, একটা কোয়েশ্চেনও থাকতে পারে। এটা হচ্ছে আমাদের টাস্ক। তাহলে আমরা টাইম ম্যানেজমেন্ট দেখলাম, আমরা দেখলাম টাস্ক, টাস্ক শেষ। এরপরের অংশটা, এটার নাম হচ্ছে ইনস্ট্রাকশন। ভেরি ইম্পর্টেন্ট। ইনস্ট্রাকশন আপনাকে অ্যাকচুয়ালি এক্সামিনার প্রশ্নের ভিতরেই বুঝাই দিচ্ছে। যদি আপনার কোনো প্রকার ট্রেনিং না থাকে, আপনি কোথাও কোচিং করেন নাই, ঠিক আছে, আজকে আপনি প্রথম প্রশ্নটাকে হাতে নিলেন, তবুও আপনি আসলে রাইটিংটা করতে পারবেন যদি, কারণ এই প্রশ্নটা এমন ভাবে আপনার কাছে প্রেজেন্ট হওয়া, যদি আপনি ইনস্ট্রাকশনটাকে ভালো করে বুঝতে পারেন, আপনি একটা ভালো স্কোর করে বের হয়ে আসতে পারবেন কোনো প্রকার কোচিং ট্রেনিং ছাড়াই। দ্যাটস অ্যাকচুয়ালি ট্রুথ। এখন আমি আপনাদেরকে এই ইনস্ট্রাকশনটাকে ভেঙে ভেঙে একটু বুঝাই দেবো এবং দেখাবো যে এটা আসলে কত জরুরি একটা অংশ। আসুন দেখা যায়। এখানে কয়েকটা টার্ম আপনাদের বলেছে গিভ রিজনস ফর ইউর অ্যান্সার and include any relevant examples from your own knowledge or experience। খেয়াল করুন জিনিসটা। প্রথমত এখানে ওরা বলছে অ্যান্সার, তারপর বলছে অ্যান্সারের রিজনস, বলছে রেলেভেন্ট এক্সাম্পলস, আবার বলছে সেই এক্সাম্পলটা হতে পারে ওন নলেজ থেকে, আর অর হতে পারে এক্সপেরিয়েন্স থেকে। এই টার্মগুলোকে আজকে প্রথমেই আমি আপনাদের এক্সপ্লেন করব স্কোরিং ক্রাইটেরিয়াটা বোঝানোর আগে, যে আসলে ইনস্ট্রাকশনে কি কি জিনিস চাচ্ছে। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে এসেতে আপনাদের কি করতে হবে। চলুন আমরা প্রথমত স্টেপ বাই স্টেপ একটু দেখি। প্রথম কথাটাকে আমরা বোঝার চেষ্টা করি, অ্যান্সার। আপনারা এই অংশে আমি আপনাদেরকে বলবো আপনারা ভুলে যান যে আপনারা আইএলটিএস এর রাইটিং সম্পর্কে কোনো কিছু জানেন। সবাইকে আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি, জোরে একটা দম নেন এবং ভাবেন আপনারা আইএলটিএস সম্পর্কে কিছুই জানেন না। এটা আপনাদেরকে হেল্প করবে, এটাকে বলে আনলার্ন করা। আনলার্নটা খুব জরুরি একটা জিনিস যখন আপনি কোনো কিছু শিখতে যাচ্ছেন, কারণ আপনার যদি প্রি এক্সিস্টিং কোনো নলেজ থাকে এবং সেটা যদি ভুল নলেজ হয়, সেটা আপনার নতুন লার্নিং এর ক্ষেত্রে ইম্পেডিমেন্ট দিবে। আপনার মানে ওই যে এই সম্পর্কে আসলে কোরআন শরীফে একটা লাইন আছে, কোরআন শরীফে কি আছে, হ্যাঁ আছে, নাহলে হাদিস আছে, যে তাদের অন্তরে মোহর পড়ে গেছে, এখন আর কোনো কথাই তাদের কিন্তু ভেতরে ঢুকতেছে না। সো আমরা অনেক সময় এটা হয় যে আমরা এত তথ্য জেনে ফেলি যে আমাদের আসলে অন্তরে মোহর পড়ে যায়, তখন আর নতুন কোনো তথ্য নেওয়া যায় না। সো ভেরি ইম্পর্টেন্ট, আনলার্ন। টেক এ ডিপ ব্রেথ। 5 4 3 2 1। আইএলটিএস এর রাইটিং এর ব্যাপারে আপনারা কি জানেন? হাবিবুর, ইলিয়াস স্যার কি জানেন? দেবজানি কি জানেন আপনারা? কিছুই না। কিছুই জানি না হ্যাঁ, স্যার। দ্যাটস অ্যাকচুয়ালি দ্য পয়েন্ট। তো এবার আপনারা তাহলে একদম ক্লিয়ার মাথা থেকে আমাকে বলেন, অ্যান্সার কিসের দিতে হয়? প্রথম কথা, অ্যান্সার কিসের দিতে হয়? কোয়েশ্চনের। কোশ্চেনের এক্স্যাক্টলি, প্রশ্নের। অ্যান্সার দিতে হয় প্রশ্নের। এবার আপনারা আজকের টাস্কটার দিকে খেয়াল করুন। আজকের টাস্কে প্রশ্ন কোথায় আছে, বা প্রশ্ন কি আদৌ আছে কিনা, প্রশ্ন কি আছে না নাই, এবং থাকলে কোথায় প্রশ্ন আছে আছে, এইগুলো হচ্ছে বক্সের প্রশ্ন। মধ্যে। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে প্রশ্ন, এটা কিন্তু প্রশ্ন না, রাইট? টপিকটা কিন্তু প্রশ্ন না। আপনাকে বলেছে অ্যান্সার দিতে, তার মানে আপনার পুরো এসেটা আসলে এই দুটো প্রশ্নের অ্যান্সার। আপনি যাই লেখেন, এক্সামিনার যেন শেষ পর্যন্ত পড়াটা শেষ করে বলতে পারে যে আপনি প্রশ্নের অ্যান্সার ক্লিয়ারলি দিয়েছেন।
যদি এরকম হয় যে আপনার লেখাটা আপনি খুব সুন্দর লিখলেন কিন্তু এক্সামিনার দেখলো যে আপনার এই দুইটা প্রশ্নের ক্লিয়ার অ্যান্সার আসলে নাই, ক্লিয়ারলি সে বুঝতে পারতেছে না যে আপনি আসলে এইটা কেন পপুলার সেটার ব্যাখ্যা দিয়েছেন কিনা, আপনার ওপিনিয়নটা কি সেটা সে ক্লিয়ারলি বুঝতে পারছে না। যদি এই প্রশ্নের জবাব ক্লিয়ারলি দেয়া না হয়, মানে আপনি যদি আপনার অ্যান্সারটা না দেন, আপনার স্কোর কিছুতেই 5.5 এর উপরে যাবে না। এটা হচ্ছে বেসিক পয়েন্ট, এটা পেনাল্টি আর কি, যে যদি আপনার অ্যান্সারটা দেয়া না হয়। এজন্য প্রচুর স্টুডেন্টরা দেখবেন যে 5 বা 5.5 পায় রাইটিং এ, যদিও তাদের এমনিতে বেসিকটা ভালো, অন্যান্য এরিয়াতে তারা ভালো স্কোর করছে। কারণ তারা অনেক সময় একটা ভুল করে, সেটা হচ্ছে যে তারা প্রশ্নের অ্যান্সারটা ক্লিয়ারলি দেয় না তাদের রাইটিং এর ভিতরে, বা এক্সামিনার মনে করে রাইটিং এর ভিতরে তাদের এই প্রশ্নের অ্যান্সার ক্লিয়ারলি আসে না। সো দিস ইজ দ্য ফার্স্ট থিং, আপনাকে অবশ্যই প্রশ্নের অ্যান্সারটা দিতে হবে। সো চলুন আমরা একটু ভাবি, আজকের একটা প্রশ্নকে আমরা প্রথমত টার্গেট করি ওভারঅল বোঝার জন্য। এই প্রশ্নটাকে প্রথমে আমরা টার্গেট করি এবং আমরা একটু বোঝার চেষ্টা করি এটার অ্যান্সারটা আসলে কি হবে। হোয়াট ইজ দ্য অ্যান্সার? Why do you think these books and TV shows are popular? These বলতে কাকে বোঝাচ্ছে? রেফারেন্স। These বলতে বোঝাচ্ছে ক্রাইম নোভেলস এন্ড টিভি ক্রাইম ড্রামাস। আপনারা এবার আমাকে একটু বলার চেষ্টা করেন, বুঝে আপনারা কিন্তু রাইটিং এর বিষয়ে কিছুই জানেন না, কমন সেন্স থেকে বলবেন। ক্রাইম নোবেল মানে অপরাধ বিষয়ক নোবেল টোবেল, এগুলো এখন এত পপুলার কেন বলেন তো দেখি, কেউ একজন? কারণ এখন কিন্তু ক্রাইম বেশি হচ্ছে বর্তমানে এজন্য। অপরাধ গুলা বেশি Very good. হচ্ছে আর হচ্ছে ওগুলা অপরাধের শিখিয়ে প্রবণতা বেড়ে গেছে। ওকে, তাহলে এটা আমরা নিলাম, কমন একটা আইডিয়া হচ্ছে এবং অপরাধ বেড়ে গেছে, ক্রাইম লেভেল হ্যাজ ইনক্রিজড। হ্যাজ কেন দিলাম আমি? কারণ হচ্ছে এটাকে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দিলাম, অতীত থেকে বর্তমানের ট্রানজিশনকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দিতে হয়। ক্রাইম লেভেল হ্যাজ ইনক্রিজড, আমি সংক্ষেপে বললাম, এটা আমার অ্যান্সার। Why do you think these crime novels are popular? কারণ ক্রাইম লেভেল ইনক্রিজ করেছে। গ্রেট, ডান। এবার আসি পরের অংশে। শুধু অ্যান্সার দিলেই চলবে না, ওরা বলেছে গিভ রিজনস ফর ইউর অ্যান্সার টু। আপনি যে অ্যান্সারটা দিলেন সেটার আবার রিজন বলতে হবে। এইবার ক্রাইম লেভেল তো ইনক্রিজ করেছে, সেজন্য ক্রাইম নোভেল সবাই পড়ছে। ক্রাইম লেভেলটা ইনক্রিজ করেছে কেন, বা ক্রাইম লেভেল ইনক্রিজ করলেই মানুষজন বই পড়বে কেন, এটা হচ্ছে আসল কথা। ক্রাইম লেভেল ইনক্রিজ করলে মানুষজন বই পড়বে কেন বলেন তো দেখি, এবার এই কথাটা জবাব দেন তো। ক্রাইম লেভেল ইনক্রিজ করলে বই পড়বে কেন? মোরসালিদ ভালো কথা লিখছেন। আচ্ছা, আর মুখে কেউ একজন একটু বলুন। ক্রাইম লেভেল ইনক্রিজ করলে মানুষজন বই পড়বে কেন আসলে, কেন, রিজনটা কি? আমি বলতে পারি। স্টোরি হ্যাঁ, সাজানোর দিলাম। জন্য জন্য। ক্রাইমের পেছনে সলিউশন বের করার জন্য। আফটার অল বই পড়ে আরো মানে বিস্তারিত ধারণা নেওয়ার জন্য, কিউরিওসিটি থেকে। গুড গুড। দিদার কি বলতে চাচ্ছিলেন? আমার সাকিবের লজিকটা পছন্দ হলো। দিদার কি বললেন? আপনারা বলছেন যে টিভি ক্রাইম ড্রামা gives us the bird's eye view of the society, মানে রিসার্চ এটা আপনার বোঝার জন্য, মোটামুটি ধারণা দেয় আমাদেরকে ধারণা যে পাওয়ার জন্য, বোঝার জন্য যে এবং কাহিনীটা কি, কিভাবে এদেরকে হ্যান্ডেল realistic করা যেতে পারে, তাই না? realistic world এর সাথে একটা কানেকশন পাওয়া যায়। আমার মনে হয় সাকিবও বোধহয় এরকম কথাটাই আসলে বললো। আমার মতে এটা একটা ভালো রিজন, যে মানুষজন যখন ক্রাইম বেড়ে গেছে তখন তাদের কিউরিসিটি বাড়ে যে এটাকে কিভাবে হ্যান্ডেল করা যেতে পারে। ফ্রম কিউরিসিটি about how to handle it, এটাকে কিভাবে হ্যান্ডেল করা যাবে এই কিউরিওসিটি থেকে মানুষজন হচ্ছে ক্রাইম লেভেল বেড়ে গেলে বই পড়ে। রাইট, সুন্দর হয়েছে তাই না? আমার মতে এটা ভালো আসলে আপনাদের হয়েছে। আপনার অ্যান্সার বললেন, একটা অ্যান্সারের একটা রিজন বললেন। চেক করে দেখেন আপনারা কিন্তু ইনস্ট্রাকশন ফলো করে ফেলেছেন,
এইবার হচ্ছে পরের অংশ। এবার আপনাদের একটা রিলেভেন্ট এক্সাম্পল দিতে হবে। এক্সাম্পল হচ্ছে এরকম কোনো উদাহরণ আছে কিনা আপনাদের কাছে? ফর এক্সাম্পল, অমুক ক্রাইমটা বেড়ে যাওয়ায় ওই ধরনের বইগুলোর সংখ্যা বেড়ে গেছে বা কাটতি বেড়ে গেছে। এটা একটা উদাহরণ হতে পারে। বা অমুক বইটা মানে ধরনের ক্রাইম বেড়ে যাওয়ায় ওই ধরনের টিভি ক্রাইম ড্রামাগুলো বেশ পপুলার হয়ে গেছে। কারো কোনো উদাহরণ জানা আছে কিনা? একটা টিভি ক্রাইম ড্রামার নাম বলেন তো। আপনারা তো বইয়ের নাম অধিকাংশ অনেকেই মনেই নাই আপনাদের, টিভি আপনারা ফোন দেখতে দেখতে। তো একটা ক্রাইম ড্রামার নাম বলেন কি? ক্রাইম পেট্রোল, ক্রাইম পেট্রোল। সিআইডি। কিন্তু ড্রামা কি এটা? সিআইডি ড্রামা। হ্যাঁ, সিআইডি ড্রামা। আমাদের এপিসোড বাংলাদেশের র্যাব নামে একটা শুরু করা উচিত নাটক, তাই না? চয়ন, অভিনয় করবি র্যাবে? হ্যাঁ করতে পারবো। চল আমরা বানানো শুরু করি, ঠিক আছে? আমরা এই প্রিমিয়াম 602 আমরা হচ্ছে এই টিভি নাটকটা বানাবো, নাম দেবো র্যাব। হলুদ হিমু কালো র্যাব। কেউ পড়ছেন এটা বইটা? কেউ পড়ে নাই হলুদ হিমু কালো র্যাব? জি পড়েছি। কেএমএম পড়েছেন? কিন্তু কেএমএম রেগে হ্যাঁ। আছেন কেন তো? রেগে রেগে বলতেছেন কেন যে পড়েছি? না ভাই রেগে নাই, হুমায়ুন আহমেদের বই পড়েছি। হ্যাঁ, আমার খুবই পছন্দের একটা বই হলুদ হিমু কালো র্যাব। আচ্ছা, তো পয়েন্ট হচ্ছে আপনারা বলছেন একটা টিভি শোর নাম, সেটা হচ্ছে ধরেন ধরেন আমরা বললাম সিআইডি। সিআইডি এর কথাই বলেন, সিআইডি। সিআইডি জনপ্রিয় হয়েছে। সিআইডি তে কি ধরনের আসলে ক্রাইম দেখায়? ধরেন কিডন্যাপ রিলেটেড, তাই না? তাহলে আপনারা একটু বলতে পারেন যে সিআইডিটা পপুলার হয়েছে যখন বাংলাদেশে বা উপমহাদেশে আসলে বা ইন্ডিয়াতে কিডন্যাপের ঘটনা বেড়ে গিয়েছিল তখন, তাই না? তখন হচ্ছে সিআইডি দেখার অভ্যাস মানুষজনের বেড়ে গিয়েছিল। সিআইডি ওয়াজ পপুলার when kidnap, আমি সংক্ষেপে লিখতেছি, সুন্দর করে লিখতে হবে অবশ্যই এটা। কিডন্যাপ ওয়াজ কমন ইন ইন্ডিয়া। এইবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, প্রশ্নটার জন্য একটু রেডি হন। এইটা হচ্ছে আপনারা একটা উদাহরণ দিলেন আপনাদের নলেজ থেকে। এই তথ্যটা যদি মিথ্যা হয়, রাইট, তাহলে কি আপনাদের রাইটিং এর স্কোরের উপর প্রভাব পড়বে কিনা? কার কি মনে হয় বলেন তো দেখি। যদি এই তথ্যটা ফলস, ইলিয়াস বলছেন নো, ওকে। আর বাকিরা সবাই কি মনে হয়? ইলিয়াস স্যারের সাথে একমত কে কে? আকাশ একমত, মুরসালিদ একমত। যদি, আবার প্রশ্নটা খেয়াল করুন, যদি আপনার এই ইনফরমেশনটা মিথ্যা হয়, তাহলে আসলে ইন্ডিয়াতে কিডন্যাপ কমন ছিল বলে সিআইডি পপুলার হয়েছে, এটা সত্য না। এতে অ্যাকচুয়ালি আপনার রাইটিং এর স্কোরের উপর কোনো প্রভাব পড়বে কিনা? নো স্যার। ওকে পড়বে না। ওকে ওকে। এইবার পারে। আপনাদেরকে একটু সাকিব হচ্ছে অনুমান করতেছে যে ঘটনা কোন দিকে যাচ্ছে। এবার আপনাদেরকে একটু আমি মিউট করে, হাবিবুর বলছে জানি না স্যার, এটা হচ্ছে ভালো একটা জবাব। আমি আপনাদেরকে এখন যে তথ্যটা দিব এটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে, কারণ এখানে দুই ধরনের তথ্য আসবে। প্রথম তথ্যটা হচ্ছে আপনি যদি বানোয়াট ইনফরমেশন দেন স্পিকিং টেস্টের সময়, এটাকে ভেরিফাই করা হবে না। এটা যদি শুনে ক্রেডিবল মনে হয়, স্পিকিং টেস্টে আপনার বানোয়াট তথ্যে আপনি ফুল স্কোর পাবেন। কিন্তু রাইটিং টেস্টের ক্ষেত্রে, রাইটিং যেহেতু একটা একাডেমিক রাইটিং এর মতো বিষয়, এবং আপনারা নিশ্চয়ই জানেন যারা আপনারা মাস্টার্সে থিসিস লিখেছেন, আপনাদের রেফারেন্স যদি ভুল হয়, আপনাদের থিসিস কিন্তু আপনাদের টিচার বাতিল করে দিতে পারে, ঠিক আছে? তো পয়েন্ট হচ্ছে যে যখন আপনারা মুরসালিদ বলছে পাচ্ছে না মাইক্রোফোন, হ্যাঁ না সাউন্ড পাওয়ার কথা আপনাদের, ওকে। তো যখন হচ্ছে আমরা রাইটিং এর ক্ষেত্রে, হ্যাঁ, রাইটিং এর ক্ষেত্রে আপনি যদি ফলসিফাইড রেফারেন্স দেন এবং এক্সামিনার এটা অ্যালাউড, সে যদি রিসার্চ সার্চ করে দেখে যে এটা আসলে সত্য না,
সে আপনাকে স্কোর পেনাল্টি করতে পারে। তার মানে আপনি আসলে ফলসিফাইড এক্সাম্পল দিবেন না। দিলে আপনার স্কোর কমে যাওয়ার একটা ভালো রিস্ক আছে। এটা একাডেমিক যে কোনো রাইটিং এর ক্ষেত্রে, মানে একাডেমিক বা ফর্মাল রাইটিং আপনি যদি ইউনিভার্সিটি লেভেলে লেখেন সেটার ক্ষেত্রেও এটা সত্য। ফলসিফাইড রেফারেন্সে আপনার স্কোর কেটে যেতে পারে। তার মানে ফলসিফাইড রেফারেন্স আপনি দিবেন না। আপনি যদি নিশ্চিত জানেন যে সিআইডি আসলেই পপুলার হয়েছিল যখন কিডন্যাপটা কমন হয়েছিল ইন্ডিয়াতে, এটা যদি আপনি নিশ্চিত জানেন তাহলেই আপনি দেবেন, না দিলে আপনার স্কোর কেটে যাওয়ার রিস্ক আছে। সবাই এইটুকু কথা আশা করি বুঝতে পেরেছেন। এখন তাহলে আমরা রাইটিং এ কিভাবে লিখব? আমাদের পক্ষে কি প্রত্যেকটা এক্সাম্পলের রেফারেন্স, সত্য রেফারেন্স দেয়া পসিবল? এবং যেহেতু রাইটিংটা আমাদের স্পন্টেনিয়াস হবে, আমরা কোশ্চেন কিন্তু আগে থেকে পাবো না। এ এ আমরা যখন মাস্টার্সের থিসিস লিখছি, আমাদের থিসিস আমাদেরকে দিয়ে দেওয়া হয় 6 মাস আগে। কিন্তু এখানে তো রাইটিং আমাদের অন দ্য স্পট লিখতে হচ্ছে। এটা আমরা কিভাবে কনফার্ম করব বা করা পসিবল যে অন দ্য স্পট একটা টপিক পেয়ে সেটার একটা অবশ্যই আমি রাইট এবং রেফারেন্স, প্রপার রেফারেন্স আমি দিতে পারবো? খুবই হার্ড হয়ে যাওয়ার কথা। যদি আপনি নিশ্চিত জানেন কোনো রেফারেন্স, আপনি সেটা ইউজ করবেন। বাট যদি আপনার কাছে সত্যিকারের কোনো রেফারেন্স না থাকে, আপনার একটা ওয়ে আউট, মানে বের হয়ে আসার একটা পথ আছে ফুল স্কোর নিয়ে। সেটা হচ্ছে ওন এক্সপিরিয়েন্স। আপনি এই এক্সাম্পলটাকে নিজের অভিজ্ঞতা হিসেবে চালায় দিবেন, তাহলে আর সেটার কোনো রেফারেন্স চেক বা ব্যাকগ্রাউন্ড চেক হবে না। রাইটার যদি ওন এক্সপেরিয়েন্স থেকে এক্সাম্পল লেখে, সেটার কোনো রেফারেন্স চেক করা হবে না, সেটার জন্য সে ফুল স্কোর আসলে পাবে। ঠিক আছে? সো এটা কিভাবে হবে আসলে আমি আপনাদের দেখাচ্ছি। এই কথাটাকেই আপনি আসলে নিজের অভিজ্ঞতায় চালিয়ে দিতে পারবেন। আপনি বলতে পারবেন, ইন 2023 kidnapping my area, so I became এই রেফারেন্সটা মোটামুটি একই রেফারেন্স, কিন্তু এটার কোনো ভেরিফিকেশন চেক করা হবে না, কারণ এটা আপনি আপনার নিজের ওন এক্সপিরিয়েন্স থেকে লিখলেন। এইটা হচ্ছে আপনাদের ওয়ে আউট। সবাই দেখুন, আপনারা 1 মিনিট একটু এটার দিকে খেয়াল করুন যে এখানে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, সবাই বুঝতে পারলেন কিনা। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, আমি সবাইকে একটু পড়তে দিচ্ছি। আমি আকাশ অবশ্যই আপনার প্রশ্নটা জবাব দিচ্ছি। হ্যাঁ, সবাইকে 1 মিনিট দেখুন। হ্যাঁ, এবার আকাশ আপনার প্রশ্নটা বলুন স্যার। আচ্ছা স্যার, আমরা যদি হচ্ছে ওয়ার্ড কাউন্টের জন্য এক্সট্রা কিছু লিখি, ফর এক্সাম্পল, সো আই ইরেলেভেন্ট। became attracted to CID হুম, which is a crime টিভি ড্রামা, ঠিক আছে? লাইক এখানে কিন্তু আমার একটা সেন্টেন্স এক্সট্রা হয়ে গেল, আমার কিছু ওয়ার্ড হুম, অ্যাড হুম। হলো, এটা কি করা যাবে কিনা? এটা এটার ব্যাপারে একটু পরে আসতেছি, বাট ইন জেনারেল আপনার যদি মানে রাইটিংটা যদি আপনি অতিশয়োক্তি করেন, সেটা জেনারেলি আর কি মানে স্পিকিং এর ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে অপ্রয়োজনীয় ভাবে এক্সটেন্ড করার চেষ্টা করলেই এক্সামিনার আসলে আপনাকে স্কোর কাটার একটা তার অপশন আছে। আমি আপনাদেরকে মানে একটু দেখাবো এখন আর কি, এই অংশটুকু শেষ করে আমি আপনাদেরকে দেখাবো যে স্কোর কাটার তাদের একটা জায়গা আছে স্কোরিং এর ক্ষেত্রে। সো জেনারেলি এটা ডিসকারেজ আমি করব। কমপ্লেক্স সেন্টেন্স লেখার আমি আপনাদের সহজ সিস্টেম ক্লাসে পড়াবো। সো আপনাদের মানে অতিরিক্ত তথ্য লিখতে হবে না। সো ইন জেনারেল আপনারা সাধারণত ডিসকারেজ করছি আমি, যে শুধুমাত্র ওয়ার্ড কাউন্ট বাড়ানোর জন্য আপনাদের কিন্তু এক্সটেন্ড করার প্রয়োজন নেই, কারণ আপনাদের ওয়ার্ড আসলে কভার হয়ে যাবে। আমি যে প্রসেস আপনাদেরকে শেখাবো, রাইটিং এ ওয়ার্ড কাউন্ট আপনাদের সমস্যা হবে না। এই পর্যন্ত সবাই ওকে কিনা আমার তথ্যে আজকে? ঠিক আছে, তাহলে আপনারা আরেকবার একটু চেক করুন আমার সাথে, আপনারা অ্যান্সার ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা, রিজনস ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা,
ওন নলেজের এক্সাম্পল এবং এক্সপিরিয়েন্সের এক্সাম্পল বুঝতে পেরেছেন কিনা? আমাকে একটু বলেন আপনি আপনারা সেক্ষেত্রে আপনারা কোন ধরনের এক্সাম্পলে বেশি স্বচ্ছন্দ বোধ করবেন? আমি আপনাদেরকে দুটোর উপরেই প্র্যাকটিস করাবো। কোনটা আপনাদের কাছে মনে হচ্ছে যে সহজ হবে আপনাদের জন্য হয়তো লেখাটা? ওন এক্সপিরিয়েন্স। ওন লাইফ এক্সপিরিয়েন্স স্যার। লাইফ এক্সপেরিয়েন্সটা, কারণ এক্ষেত্রে আপনি বানোয়াট কথা বলেও বের হয়ে আসার সুযোগ আপনাদের কিন্তু একটা থাকছে। বাট যদি আপনাদের ওন নলেজে জানা থাকে, অনেক সময় দেখবেন যে আপনাদের এক্সপেরিয়েন্সের সাথে মিলে গেছে, আপনি একদম সত্যি সত্যি জানেন ঘটনাটা, সেটার ক্ষেত্রে আমি আপনাদেরকে এনকারেজ করবো যে আপনার ওন নলেজ থেকে লিখবেন। তাহলে রাইটিংটা ভেরিয়েশনও লাগে এবং রাইটিংটা আসলে আপনি যখন নলেজ থেকে লিখছেন, ওই মানে ওই রাইটিং এর কোয়ালিটিটাও ইমপ্রুভ আসলে হয়ে যায়। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের এখানকার আলোচনা। এটার একটা স্ক্রিনশট আমি আপনাদের চ্যাট বক্সে শেয়ার করলাম। এই আজকে আমরা যে রাইটিংটা করছি এই অংশটুকু আপনাদেরকে মেইল করে আমি সেন্ড করে দেবো। অ্যাডমিটেড স্টুডেন্ট যারা, তাদের মেইল অ্যাড্রেস আমার কাছে আছে। অ্যাডমিটেড স্টুডেন্টদেরকে মেইল করে দেবো। আজকেও আমরা নন অ্যাডমিটেড স্টুডেন্টদের জন্য অ্যালাউড করেছি আজকের সেশনটা, বাট নেক্সট সেশনটা কিন্তু অ্যালাউড থাকবে না। কালকের মধ্যে যারা অ্যাডমিটেড হতে চাচ্ছেন আপনারা এটা করে ফেলেন, তাহলে নেক্সট ক্লাস আপনারা জয়েন করতে পারবেন। ওয়ার্কশিট গুলো আপনাদের কাছে মেইল করে চলে যাবে। অ্যাডমিটেড স্টুডেন্টদের কাছে আজকের ওয়ার্কশিটটা, আজকে আমরা যা যা পড়ছি এই ওয়ার্কশিটটা মেইল করে আমি ক্লাসের পরে পাঠিয়ে দেবো। সো এবার আমরা পরের অংশে, আমাদের আজকে ক্লাসের লাস্ট অংশে চলে এসেছি। আমরা যেহেতু মোটামুটি টাস্ক 2টা সম্পর্কে বুঝেছি, আমরা আজকে রাইটিং টাস্ক 2টা করবো না, কিন্তু আজকে আমরা স্কোরিং ক্রাইটেরিয়নটা বুঝে নেব মোটামুটি। কিন্তু স্যার আমি স্পিকিং, তো এখানে জাস্ট একটা কোয়েশ্চেনে আনসার করলাম, এখানে তো আরেকটা কোয়েশ্চেন ছিল, ওইটা তো আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাকেও একই নিয়মে আকাশ, মানে ওকে হচ্ছে নিয়মটা ওকে একই। হ্যাঁ, এটাই আমি ওকে আসলে বুঝাতে চেয়েছি যে দেখো তুমি কিন্তু এখন সেম অ্যাপ্রোচে সেকেন্ড কোশ্চেনটাকেও হ্যান্ডেল করতে পারবা। তো প্যারাগ্রাফিং রাইটিংটা আমি তোমাদেরকে হচ্ছে নেক্সট ক্লাসে পড়াবো, বাট তোমরা প্রসেসটা মানে ইনস্ট্রাকশনটা বুঝতে পারলে কিনা, হ্যাঁ এটাই মূলত আসলে টার্গেট ছিল। ওকে স্যার। আকাশ, হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ জি ঠিক স্যার। আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো এবার আমরা একটু স্কোরিং ক্রাইটেরিয়নটা দেখি, তাহলে আমাদের প্যারাগ্রাফ রাইটিংটা বুঝতে সহজ হবে যে স্কোরটা আসলে কিভাবে আসে। রাইটিং টেস্ট টুর স্কোরিং ক্রাইটেরিয়নটা করা হয় এই 4টা এরিয়ার উপর। গত ক্লাসে আমি আপনাদেরকে একটা দেখিয়েছিলাম, একটা নোট দেখেছিলাম পিডিএফ, যেটা ielts.org থেকে দেয়া স্কোরিং ক্রাইটেরিয়নের উপরে। তো ওই নোটটাতেই হচ্ছে আমাদের এই অংশটুকু, মানে ওটারই পরের অংশের রাইটিংটা আছে। ঠিক আছে, রাইটিংটাও আছে। সো এবার এখানে আপনারা 4টা টাস্কে, ওই দিন আমরা বলেছিলাম যে রাইটিং টাস্ক 2তে 4টা এরিয়াতে স্কোর করা হয়: টাস্ক রেসপন্স, কোহেরেন্স, কোয়েশন, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। এখন থেকে পরবর্তী 10 মিনিটে এই 4টা জিনিসের 7 to 7.5 পাওয়ার জন্য কি করতে হয় সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। আপনাদের মধ্যে যারা 7.5 এর উপরে টার্গেট করেছেন বা পেতে চাচ্ছেন, আপনাদের জন্য স্টেপ বাই স্টেপ এই পর্যন্ত পৌঁছাতে হবে। পৌঁছানোর পরে আপনারা যারা এটা প্রুভ করতে পারবেন যে হ্যাঁ আমরা 7 to 7.5 লেভেলের স্কোরিং ক্রাইটেরিয়ন গুলো ফুলফিল করতে পারছি, আপনাদেরকে নিয়ে আমি আলাদা করে বসে 8 বা 8.5 বা 9 এর জন্য আমাদের কি এফোর্ট দিতে হয় তাদেরকে আমি দেখাবো। সো তার মানে হচ্ছে যে 7.5 এর উপরের টার্গেটের রিকোয়ারমেন্ট এটা আসলে সবার জন্য নয়, এটা শুধুমাত্র যারা হচ্ছে ওই লেভেলে পৌঁছে যাবেন তাদের জন্য। কারণ 7 পর্যন্ত পৌঁছালে আপনাদের সবার কাজ চলে যাচ্ছে, এবং 7 পর্যন্ত আসলে সবাই যদি পরিশ্রম করে যে কেউ আসলে পৌঁছাতে পারে। 8, 8.5 বা 9 এর জন্য এক্সট্রা অর্ডিনারি কিছু বিষয় আসলে লাগে। আমি ব্যাপারটা এভাবে বোঝাই যে ধরুন আমি আপনাদেরকে হয়তো রচনা লেখা শেখাতে পারবো, কিন্তু আমি নিশ্চয়ই আপনাদেরকে হুমায়ুন আহমেদের মতো রচনা লেখা শেখাতে পারবো না। তো সেটার জন্য কিছু পার্সোনাল ট্যালেন্ট লাগে, যাদের মধ্যে সেই এই প্রতিভাটা আমার নজরে আসবে তাদেরকে আমি আলাদা করে পুশ করব, কিন্তু তার আগে তাদের সবাইকে এই অংশটুকু প্রুফ করতে হবে, এই রিকোয়ারমেন্টটা। তো এই রিকোয়ারমেন্টে আমি প্রথমে আপনাদেরকে এখন দেখাচ্ছি টাস্ক রেসপন্সে প্রতিটা অংশে 25% করে মার্কস। এক্সামিনার যখন আপনার খাতাটা দেখছে, সে তখন হচ্ছে কিছু অংশে স্কোর করবে এবং কিছু পেনাল্টি করবে। আমরা আজকে এই অংশে স্কোরিং গুলো দেখবো, আমি নেক্সট ক্লাসে আপনাদের পেনাল্টি গুলো দেখাবো কোথায় কোথায় পেনাল্টি আছে। একটা পেনাল্টি আপনাদেরকে দেখালাম যে এই স্কোরিং যে ইটা আর কি ইনস্ট্রাকশনটা ফুলফিল না করা।
সো এক্সামিনার আপনাকে যখন খাতাটা দেখছে সে এই 4টা এরিয়াতে বিভিন্ন তার ছোট ছোট মেট্রিক্স আছে ওগুলোর উপর বেস করে সে তাকে আপনাকে স্কোর অ্যাড করতে থাকবে, আবার পেনাল্টির জায়গা থেকে কিছু কিছু করে স্কোর মাইনাস করতে থাকবে। শেষমেশ পুরো লেখাটা দেখা শেষ করার পরে সে অ্যাড করবে যে কোন কোন জিনিস অ্যাড হয়েছে পজিটিভ, কোন কোন জিনিস নেগেটিভ। পজিটিভ নেগেটিভ মাইনাস প্লাস করে ওভারঅল আপনার স্কোরটা 0 থেকে 9 এর মধ্যে চলে আসবে। তো এই জন্য ম্যাট্রিক্সটা আসলে বোঝাটা জরুরি দরকার। প্রথমে চলুন আমরা একটু আলোচনা করি টাস্ক রেসপন্স জিনিসটা কি। টাস্ক রেসপন্সে আপনাদের 3টা জিনিস এক্সামিনার চাচ্ছে 7 to 7.5 এর জন্য। এটা আমি সরাসরি থেকে নিয়েছি, আমাদের যে স্কোরিং ক্রাইটেরিয়ন যেটা দিয়েছে IELTS.org সেখান থেকে নেওয়া। টাস্ক রেসপন্সে বলা হয়েছে দ্য মেইন পার্ট অফ দ্য প্রম্পট আর অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড্রেস। মেইন পার্ট অফ দ্য প্রম্পট মানে হচ্ছে টপিক এবং কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেনটাকে আপনার প্রপারলি অ্যান্সার দিতে হবে। এটাই হচ্ছে প্রম্পটকে প্রপারলি দেয়া। মানে এটা না দিলে আপনার লেভেলটা 7 এর লেভেলে আসবে না। প্রথম প্রশ্ন হচ্ছে এটা, প্রশ্ন মিস করা যাবে না, প্রশ্নের অ্যান্সার ঠিক মতো দিতে হবে। এ ক্লিয়ার অ্যান্ড ডেভেলপ পজিশন ইজ প্রেজেন্টেড। প্রশ্ন যাই আসুক না কেন আপনার নিজের একটা পজিশন থাকবে এই পুরো আলোচনাটার ব্যাপারে। সো নিজের পজিশন বলতে আসলে কি বোঝাচ্ছে, ধরুন এখানে আমাদের আছে যে ইন মেনি কান্ট্রিজ টুডে ক্রাইম নভেলস এন্ড টিভি ক্রাইমস আর বিকামিং মোর এন্ড মোর পপুলার। ওয়াই ডু ইউ থিঙ্ক দিস বুকস এন্ড টিভি শোজ আর পপুলার? হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অফ ক্রাইম ফিকশন? ক্রাইম ফিকশন বিলে বিষয়ে আপনার ওপিনিয়নটা কি? এই ওপিনিয়নটাই আসলে আপনার পজিশন, মানে আজকে সরাসরি জানতে চেয়েছে আপনার ওপিনিয়ন। অনেক সময় প্রশ্নে সরাসরি জানতে চাইবে, এখানে দেখুন সরাসরি জানতে চেয়েছে ডু ইউ থিঙ্ক দিস ইজ এ পজিটিভ আর নেগেটিভ সিচুয়েশন। সো প্রশ্নের ভিতরে আপনার পজিশন জানতে চাইবে, যদি নাও জানতে চায় স্টিল আপনার ওপিনিয়নটা কি, পার্সোনাল ওপিনিয়নটা কি পুরো রাইটিংটার বিষয়, এটা আপনাকে দিতেই হবে এবং এটা ক্লিয়ার হইতে হবে, স্পষ্ট, অস্পষ্ট হওয়া যাবে না। মেইন আইডিয়াস আর এক্সটেন্ডেড and supported, but there may be a tendency to overgeneralize or there may be lack of focus or precision. তো আপনাদের যে মেইন আইডিয়া হচ্ছে মেইন লজিক গুলোকে প্রপারলি আপনাকে ইলাবোরেট করে বলতে হবে। মানে লেখাটা পড়ে যেন মনে হয় যে মেইন আপনার যে পয়েন্ট যুক্তিটা, সেই যুক্তিটাকে আপনি ভালো মতো রিজন সহ প্রপারলি অ্যান্সার করেছেন এবং সেটাকে সাপোর্টও করতে হবে, মানে ওই যে এক্সাম্পল দিয়ে আপনাকে সাপোর্ট করতে হবে। তবে আপনার কিছু ওভার জেনারেলাইজ এবং ল্যাক অফ ফোকাস এবং প্রিসিশন হতে পারে, এগুলো কিছু নেগেটিভ বিষয় যেগুলোতে স্কোর কাটা যায়। বাট ওরা বলছে যে 7 পর্যন্ত এগুলো কিছুটা হলেও সমস্যা নাই। তাহলে এখানে আপনারা 3টা নেগেটিভ পয়েন্ট দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ওভার জেনারেলাইজেশন হওয়া, ল্যাক অফ ফোকাস হওয়া এবং প্রিসিশন কম থাকা আর কি। তো এই 3টা জিনিস নেগেটিভ সাইডস গুলো নিয়ে আমরা নেক্সট সেশনটাতে আলোচনা করব। বাট মূলত আপনারা এখানে ফোকাস করুন যে আইডিয়াটাকে এক্সটেন্ড এবং সাপোর্ট করতে হবে। এগুলোর উপরে ব্যাখ্যা সহ আমার একটা ছোট ভিডিও আছে, ভিডিওটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ক্লাসে, পুরো ভিডিওটা আপনারা একটু দেখে নিন। বাট এটা আমরা নেক্সট সেশনেও আলোচনাও করব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের টাস্ক রেসপন্স। আপনারা একটু 30 সেকেন্ড টাস্ক রেসপন্সটা একটু দেখুন, বোঝা যাচ্ছে কিনা। প্রশ্নের অ্যান্সার ঠিক মতো দিতে হবে, আপনার নিজস্ব একটা পজিশন থাকবে এবং আপনার লজিক গুলো যেগুলো আপনার অ্যান্সার আইডিয়া সেগুলোকে রিজন সহ ইলাবোরেট করতে হবে এবং এক্সাম্পল দিতে হবে। মূলত আমরা এতক্ষণ যে জিনিসটা প্র্যাকটিস করলাম সেটাই। স্যার লেক অফ ফোকাস এন্ড লেক অফ প্রিসিশনের একটু এক্সাম্পল দেওয়া যাবে? এগুলো হচ্ছে নেগেটিভ সাইড আর কি আকাশ, এটা নিয়ে আমাদের নেক্সট ক্লাসটাতে আলোচনা করব। আর আমি একটা ভিডিও দেবো যেটা বিষয়ে এটা মানে নেগেটিভ সাইড গুলো মাইনাস মার্কিং এর বিষয়গুলো একটু আলোচনা হয়েছে। বাট নেক্সট ক্লাস আমি আজকে পজিটিভ গুলো নিয়ে আলোচনা করছি, স্কোর বাড়ে কিভাবে। নেক্সট ক্লাস আমরা স্কোর কমার এই পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করব স্যার। আমি একটু ভিডিও দেবো আপনাদেরকে, ওটা আপনাদের কিছুটা কাজে লাগবে। হ্যাঁ, সাকিবের প্রশ্ন আছে, সাকিব বলুন। স্যার এই এই প্রশ্ন সম্পর্কে প্রশ্ন না আমার, এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল চ্যাট বক্সে হ্যাঁ, আমি
যা মেসেজ করছি ওগুলো সব ডিরেক্ট মেসেজ হতো। হ্যাঁ এটা হ্যাঁ, কি এটা আমি সেট ফার্স্ট? করে রেখেছি। কারণ হচ্ছে যারা ফোনে আছে না, যদি আমরা এই মুহূর্তে ওপেন মেসেজ রাখি আর কি, ওপেন মেসেজটা আমি একটু কন্ট্রোল করি আসলে। কারণ যদি ওপেন মেসেজ রাখি, যারা ফোনে আছে তাদের দেখতে সমস্যা হয়। তো যখন আমি লেকচার দিচ্ছি তখন কিছুতে আসলে ওপেন মেসেজ রাখা যায় না। ওকে স্যার। ঠিক আছে। স্যার আমি একটু কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন। চ্যাট বক্সে আমি আপনাদের জন্য ওই ভিডিওটা যেটা দিতে চেয়েছি সেটা আমি দিয়ে রাখতেছি, ভিডিওর লিঙ্কটা। আর স্যার আপনার প্রশ্ন করুন, তারপর আমরা পরের অংশে চলে যাচ্ছি। আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে গ্রামাটিক্যাল রেঞ্জ আর অ্যাকুরেসি, হুম। এটার জন্য আমি তো ধরেন আমি টোফেলের একটা বই পড়ি, তো আর কোনো বই সাজেস্ট করা যায় আপনার পক্ষ থেকে গ্রামারের জন্য? গ্রামার, আইএলটিএস এর যে গ্রামারটা আর কি, আইএলটিএস এর 8 পর্যন্ত যে গ্রামার গুলো লাগে সেটা অ্যাকচুয়ালি আপনার ইন্টারের এবং স্কুল এবং ইন্টার লেভেলের যে চৌধুরী অ্যান্ড হোসেনের গ্রামার বইটা আছে, এটাই আসলে সবকিছু এটাতে কাভার করেছে। বাট ঝামেলাটা হচ্ছে এটা আরো বেশি কাভার করছে, অতিরিক্ত। বাট আপনি যদি মানে ইন্টার লেভেলের গ্রামারের বইটা ভালো করে পড়েন তাহলে আপনাদের জন্য আর সমস্যা নেই। আর প্রিসাইজ করে এটার উপরে যে কি কি ধরনের গ্রামার গুলো লাগে সেগুলোর উপরে আমাদের একটা কোর্স আছে। কেউ যদি সেটা নিতে চান প্রফেশনালি, সেটা নিতে পারেন। ওটা 2025 টাকা ওটার কোর্স ফি। আর নিজেরা যদি ডেভেলপ করতে চান, আপনারা নিশ্চিন্ত থাকেন। ইন্টারমিডিয়েট লেভেলের চৌধুরিয়ান হোসেনের যে বইটা আছে ওইটাতে যে গ্রামার গুলো আছে, এইটা দ্যাটস এনাফ। এর বাইরে আপনাদের আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। টোফেলের গ্রামারও আসলে প্রয়োজন পড়বে না। ইনফ্যাক্ট টোফেলের যে গ্রামারের বইটা আপনারা পড়বেন ওটা আসলে আরো বেশি লেভেলের। ওটা ধরুন স্যাটের স্টুডেন্ট, জিআরইর স্টুডেন্ট যারা, তারাও টোফেলের গ্রামার বইটা থেকে কিন্তু পড়ে। তা আপনার জিআরই লেভেলের গ্রামারের আসলে প্রয়োজন নেই। ইলিয়াস এবং আকাশের প্রশ্ন আছে। ইলিয়াস স্যার বলুন। আমি ততক্ষণে পরের অংশের দিকে চলে যাচ্ছি। ইলিয়াস, হ্যাঁ বলুন স্যার। ইলিয়াস স্যার একটু আনমিউট করে বলুন। আসসালামু আলাইকুম। জি স্যার। আমি হচ্ছে গ্রুপের গত ক্লাসে ভিডিও দিতে চাইছিলেন, ওইটা পাই নাই। আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলোর কথা ছিল, এটা এখনো হয় নাই মনে হয়। অ্যাডমিনদের, হ্যাঁ, অ্যাডমিনদেরকে এটা আমি বলেছি। তো বাট আপনাদের সবার ইমেল অ্যাড্রেস আমার কাছে আছে। আজকে আমি একটু অ্যাডমিনদের সাথে এই বিষয়ে আরেকবার একটু কথা বলবো যে লজিস্টিক কি প্রবলেমটা হচ্ছে। আর আজকের এবং গত ক্লাসের যে ওয়ার্কশিটটা, ইয়েস, আমি আপনাদের ইমেইলে মেইল করে দিয়ে দেবো আজকের ক্লাসের পরে, যেহেতু আমার কাছে মেইল অ্যাড্রেস গুলো আপনাদের আর আছে স্টুডেন্টদের। জি ইলিয়াস। আর হচ্ছে যে আমাদের রিডিং, স্পিকিং, সরি, লিসেনিং, এটা কবে শুরু হবে? বা লিসেনিং ভালো করার একটা বিষয়টা একটু দরকার, আমি লিসেনিং ধরতেই পারি না। বুঝতে পেরেছি। আপাতত ধরেন না ইলিয়াস, আপাতত ধরেন না। আর ইলিয়াসের সাথে আমার কথা বলার কথা ছিল। ইলিয়াস, আপনার সাথে আমার বসা হয়নি, রাইট? আমি আপনি আপনাকে আমার সাথে ফোন দিব, বসতে আপনি আমাকে চাচ্ছিলেন না? একটু free সময় দিন। জি জি, আমি আমাকে মেসেজ ফোন করেন। নাম্বারটা ইলিয়াস আরেকবার দিয়ে রাখছি। আমার ফোন নাম্বার আছে। জি, আমার মেইলে আছে ফোন নাম্বারটা, আমি আপনাকে কল দিব। আচ্ছা, সবার জন্য আমি দিয়ে রাখতেছি। কালকে হচ্ছে ইলিয়াস আমি সকাল 11:30টায় ঈদের সাথে বসতেছি ক্র্যাশ ব্যাচের স্টুডেন্টদের সাথে। আপনি একটু তার আগে আমাকে ফোন দিন, আমি আপনার সাথেও তখনই বসে পড়বো, ওদের সাথে আপনার সাথেও বসবো। আমি ফোন জি, নাম্বারটা আবার দিয়ে ধন্যবাদ দিলাম সবাইয়ের জন্য। ঠিক আছে। ধন্যবাদ ধন্যবাদ। আর আমি লিসনিং, একটু বলতে ইলিয়াসের প্রশ্নটা জবাব দিয়ে নিচ্ছি। ইলিয়াস, লিসনিংটা আমরা হচ্ছে নেক্সট সেশন থেকে শুরু করে দেবো। হ্যাঁ, আমি একটু দেখে রাখছি। যারা এক্সাম দিবে তো অনেকের এপ্রিলে, তাদের জন্যই একটু কিছু অংশ আর কি, ঈদের পরপর কেউ কেউ পরীক্ষা দেবে, তাদের জন্য একটু বেসিক জিনিসগুলো অগ্রিম দেখিয়ে রাখতেছি। আমি নেক্সট ক্লাসটা লিসনিং এর উপর নেব। স্যার, আমি একটু দিদা স্যার, হ্যাঁ বলুন। জি। একটু অন্য বিষয়, সেটা হচ্ছে যে ওই যে আপনি একটা বলেছেন ফনেটিক্স এবং স্পিকিং। আচ্ছা স্যার, এই ক্লাসটা মানে ঈদের কয়দিন পরে শুরু হতে পারে একটু জানা যাবে? ফনেটিক্স বুঝতে এবং পারিনি কিসের উপরে। ফনেটিক্স এর উপর যে একটা ক্লাস আপনি বলেছিলেন, আমাদের ফনেটিক্স এর একটা হচ্ছে ইয়ে আছে, আলাদা একটা আমি ব্যাচ আছে দিদারের কথাটা বুঝতে পারছি না, কিসের উপরে ক্লাস স্যার? ফনেটিক্স স্যার, মানে ও, যে ফোনেটিক্স, স্পোকেনের উপরে আর কি, তাই না? স্পোকেনের উপরে, হ্যাঁ হ্যাঁ স্পোকেনের, হ্যাঁ। স্পোকেনের ক্লাসটা কবে শুরু করবে, ডেটটা আমি না ভুলে গেছি। এখন তো হঠাৎ করে মাথায় নেই। দিদার, আমাকে স্যার একটু কালকে আপনি যদি টেক্সট করে হোয়াটসঅ্যাপে, যে নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে, একটু আমাকে মনে করিয়ে দিলে। সুজানার সাথে আমার কথা হয়েছে, ওর ওর কি যেন একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা শেষ করে ও শুরু করবে। সো আমি আচ্ছা স্যার, আপনাকে এখানে কালকে কি হয়তো এটা জানাতে পারবো। স্যার ভাই এখানে কি আমাদের কি হচ্ছে কোনো যে গ্রুপ মানে ক্রিয়েট করা হবে না, হোয়াটসঅ্যাপ গ্রুপ? অ্যাডমিন রেটে দেখতেছে, এটা করবে, করে ফেলবে আর কি, আজকে বা কালকের মধ্যে ওরা করবে। জি। জি। দিদার স্যার, ঠিক আছে।
আপনি কালকে স্যার আমাকে আমি একটু একটু নক দিন, বলতে আমি জানিয়ে দিচ্ছি। জি এই আরেকটু বলতে পারছিলেন সেটা হচ্ছে যে জি স্যার। মানে এখানে কি ফনেটিক্স এবং স্পিকিং দুটাই শেখানো হবে? ফোনেটিক্স এবং প্রোনাউন্সিয়েশন মানে স্পিকিং দুটোই আসলে প্যারালালি পড়ানো হবে। এটা একটা ওরিয়েন্টেশন ক্লাস নিতে পারলে ভালো হতো। এটা আপনাদের পছন্দ হবে। এখানে খুব মানে ভালো মতো এটার ব্যালেন্স করা হয়েছে। 40 সাউন্ডস সবগুলোকে এক্সপ্লেন করা, প্রোনাউন্সিয়েশনের প্র্যাকটিস করা, তারপর ড্রিল করা, পাশাপাশি বিভিন্ন সিচুয়েশনে স্পিকিং করা থেকে শুরু করে প্রেজেন্টেশন, ডিবেট সবগুলোই এখানে আসলে আমরা কভার করেছি। 18টা ক্লাস তো মানে 1.5 মাসের কোর্স। তো সবগুলো এখানে কভার করেছি। ঠিক আচ্ছা আছে কালকে দিদি? আপনার আমি হুম। আপনাকে নক দেবো। আমাকে কালকে একটু দিদা মনে করে দিন কাইন্ডলি। ঠিক আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। ওয়েল, আমরা একটু তাহলে দ্রুত আগাই এবার। কোহেরেন্স এন্ড কোহেশনে 25% আমাদের মার্কস আছে। নাও কোহেরেন্স কোহেশন জিনিসটা আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে আপনার লেখাটায় কানেক্টিভ ওয়ার্ডস, টু স্টার্ট উইথ, টু বিগিন উইথ, এগুলোকে কানেক্টিভ ওয়ার্ডস বলে। আর লেখার ভিতরে একটা ধারাবাহিকতা, আগের কথার সাথে পরের কথার মিল, হ্যাঁ, ধারাবাহিকতাটা, এটাকে বলে কোহেরেন্স এন্ড কোহেশন। এইটা মেনটেন করতে হবে। এইটা আপনাদেরকে শেখানো পসিবল। এটা আমি আপনাদেরকে দেখাবো যে আমরা খুব সহজেই এটাকে কিভাবে অ্যাডপ্ট করতে পারবো। কিন্তু এটা বিষয়ে আপনাদের মানে সচেতন থাকতে হবে। ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস আর লজিক্যালি অর্গানাইজড অ্যান্ড দেয়ার ইজ এ ক্লিয়ার প্রোগ্রেশন থ্রু আউট দ্য রেসপন্স। এখানে দুটো টার্মস আছে যেটা আমাদের বোঝা দরকার, লজিক্যালি অর্গানাইজড আর হচ্ছে ক্লিয়ার প্রোগ্রেশন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাচ্ছি এটার বিষয়ে, ঠিক আছে? সবাই একটু স্ক্রিনের দিকে খেয়াল করুন, আপনাদের একটা ছোট্ট ড্রিল আছে এখানে। The boy was then studying for exam. Only there the boy learned that he has an exam tomorrow. The boy arrived at the school late. The boy was worried but patient. এই বাক্য চারটা যে আছে এই বাক্যগুলো লজিক্যালি অর্গানাইজড না। আপনাদেরকে আমি হচ্ছে 15 সেকেন্ড সময় দেব, আপনাদেরকে বলতে হবে 1 2 3 4 কে মানে রাইটিং আপনাদেরকে চ্যাট বক্সে আমাকে লিখে দেখাতে হবে 1 2 3 4 কে কি অর্ডারে রিঅ্যারেঞ্জ করলে এটা লজিক্যালি অর্গানাইজড হবে। এখন আপনাদের অ্যান্সার গুলো আপনারা মিটিং হলে দিতে পারবেন সবাই। 1 2 3 4 কে কোনটা আগে কোনটা পরে আসলে দিতে হবে, দেখুন তো লিখতে পারছেন কিনা। 15 সেকেন্ডস। টাইম বাড়িয়ে দিচ্ছি। সবার আগে সাকিব লিখেছেন, তারপর 1 মিনিট বোধহয় দিতে হবে সবাইকে। 1 মিনিটের বেশি দিতে পারবো না, এর মধ্যেই লিখে ফেলেন সবাই। 22 জনের মধ্যে এখন পর্যন্ত একজন লিখেছে। 20 সেকেন্ড। পাঁচ, 4, 3, 2, 1, 0। ওকে, তো এরই সাথে সাথে আমাদের টাইম শেষ। খুব ভালো পারফরমেন্স আমি বলবো না, আপনারা মোটামুটি 1 মিনিটের মধ্যে অ্যান্সার দিতে পেরেছিলেন হচ্ছে 6 জন। 6 জন আপনারা অ্যান্সার দিতে পেরেছিলেন। ওকে, এবং কারেক্ট অ্যান্সারটা আসলে কি? আনমিউট করার অপশন দিচ্ছি সবাইকে। এই লাইনগুলোর মধ্যে কোন লাইনটা আমাদের আগে যাওয়া উচিত বলুন তো দেখি সবাই। সবার আগে বলা উচিত 1 কিন্তু নম্বর 1 3 নম্বর। নম্বরটা। হ্যাঁ, 3 নম্বরটা সবার আগে যাবে। দ্য বয় অ্যারাইভড এট দ্য স্কুল লেট। এইটা হচ্ছে এমন একটা বাক্য যেটার আগে পরে অন্য কোনো তথ্য বোঝার সমস্যা নেই, আপনি সরাসরি বুঝতে পারছেন। তারপর বয় লেট আসলো এখানে, আসার পরে কি হয়েছে বলেন তো দেখি। 2. Only there the boy learned that he has an exam tomorrow. এক্স্যাক্টলি, আমাদের রাগান্বিত স্টুডেন্ট কেয়া সে কিন্তু ঠিক কথা বলেছে। তারপরেই হচ্ছে ছেলেটা বুঝতে পেরেছে যে তার একটা এক্সাম আছে। কেয়া, তারপরে কি হবে? তারপর কি হলো? 1. The boy was then studying for the exam. উম, Oh উম, no, উম, 4 হবে। উম, 4 না, না, 4. না, The না, boy হ্যাঁ, was worried তার- but patient. হ্যাঁ,
তো এইটা যখন সে শুনলো সে হচ্ছে ভয় পাইছিল, কিন্তু সে একটু রোগী হয়ে গেল সাথে সাথে, তাই না? কিরে, সে লিসনিং এর ধৈর্য এই কি ধরলো। অবস্থা? রোগী হয়ে গেছে ইলিয়াস? লিসনিং এর এই কি অবস্থা? পেশেন্ট মানে এখানে কি রোগী? রোগী বললাম সবাই নিশ্চুপ হয়ে গেল না কেন? না আচ্ছা, তো ছেলেটা কি ছিল, পেশেন্ট মানে ধৈর্যশীল ছিল, এবং তারপরে সে হচ্ছে পড়াশোনাটা শুরু করলো। এই জিনিসটাকে বলে লজিক্যালি অর্গানাইজড, কোন কথা আগে যাবে কোন কথা পরে। রাইটিং এর সময় এটা একটা গুরুত্বপূর্ণ স্কিল যেটা আপনাদের প্র্যাকটিস করে আসলে ডেভেলপ করতে হবে। দিস ইজ লাইক নট ইন্টারমিডিয়েট রিয়ারেন্স। রিয়ারেঞ্জের মধ্যে, কারেক্ট। কিন্তু এইটা যতটা এটা কমন সেন্সের একটা ইস্যু এবং খুব সহজে এটা ডেভেলপ করা যায়। কিন্তু আপনারা তো জানেন কমন সেন্স কিন্তু খুব একটা কমন জিনিস না কমন পিপলদের মধ্যে। তো এইটা আমাদেরকে একটু সাবধান থাকতে হবে আমরা যখন লিখছি, আগের কথা এবং পরের কথা মিল দিয়ে লেখা। এটার জন্য আমার একটা প্র্যাকটিস আছে, এটা আমি আপনাদেরকে করাবো মূল ক্লাসে, আমাদের রাইটিং এর সেকেন্ড ক্লাসটাতে। আজকের পরের ক্লাসটা না, আমাদের আরো রাইটিং আর একটু গোছানো ক্লাস হবে, ওই ক্লাসের আমরা সেকেন্ড অংশে পড়াবো। আজকে আমি আপনাদের আসলে স্কোরিং ক্রাইটেরিয়ন গুলো বোঝাচ্ছি। তো লজিক্যালি অর্গানাইজটা খুব জরুরি একটা জিনিস, এবং এটা আপনাদের পুরো রাইটিংটার উপরেই যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে সেটাকে বলবো আমরা ক্লিয়ার প্রোগ্রেশন, ধারাবাহিকতা মেনে চলা। চয়ন আমাদের প্রশ্ন করবে, চয়ন একটু, আচ্ছা চয়নকে প্রশ্ন করতে দিই। চয়ন স্যার বলেন। স্যার, স্যার আমার কাছে মনে হচ্ছে যে লজিক্যাল অর্গানাইজ যেটা সেটার মধ্যে কিছুটা ভুল আছে। আমার মনে হয় 4টা লাস্টে হবে, একটা থার্ডে হবে আর কি। 4টা লাস্টে হবে? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে আর কি এটা, বাট আপনার থেকে জানতে চাচ্ছি। তো ধরে হচ্ছে মার দিব, তুই টিচার, তুই টিচার আমার কথার উপর কথা বলতে চাস? স্যার স্যার মানে আমি ভাবছিলাম এটা হবে আর কি। আচ্ছা, না আই জোকিং ম্যান। আহ, 1 নম্বরটা শেষে দিলাম। আচ্ছা, তুমি হচ্ছে এটাকে একটু ডিফারেন্টলি লিখে ফিনিশিং এ দেয় আর কি, মানে দেখো এই 1 নম্বরটা একটু ফিনিশিং এর মতো আর কি, যে তারপরে কি হইলো, একটা কাহিনী শেষ হয়েছে, হ্যাঁ এখন সে হচ্ছে পড়াশোনাটা শুরু করছে। কিন্তু এইটা যদি তুমি শেষে দাও, তাহলে একটু একটু দেখো সিরিয়ালটা ব্রেক করতেছে, যে তুমি 2 নম্বরে আসলা হচ্ছে ও জানতে পারলো, রাইট, পরীক্ষা কালকে, জানার পর ওর একটা রিয়াকশন হওয়ার কথা না বলো? তো জানা মাত্রই সে হচ্ছে পড়াশোনা শুরু করে দিছে, ওকে রোবট, ওর তো একটু ভয় লাগার কথা। এইটাই হচ্ছে সেই ভয় লাগার জায়গা, বুঝছো? স্যার আমি ভাবছিলাম কি যে ও হয়তো টেনশনে ছিল, তারপর ও ধৈর্যশীল, আগে থেকে এরপর হয়তো আবার টেনশনে এক্সাম। ছিলেন? জি আচ্ছা, স্যার। ওকে, বাট বেসিক আইডিয়াটা যে তুমি বুঝতে পেরেছো, এই জন্যই তুমি প্রশ্নটা আসলে করেছো, রাইট? যে তুমি বেসিক জি স্যার। আইডিয়াটা কিন্তু বুঝতে পেরেছো যে লজিক্যাল অর্গানাইজেশন মানেটা আসলে কি, মূল উদ্দেশ্য এটাই ছিল। জয়েন, গুড জব ম্যান, ভালো প্রশ্ন। আচ্ছা, a range of cohesive devices including reference and substitute is used flexibly, but কিছু inaccuracy হতে পারে। কোহেসিভ ডিভাইস মানে হচ্ছে এই জিনিসগুলো, ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, মোর ওভার, ফার্দার মোর, হ্যাঁ, অ্যানাদার পয়েন্ট ইজ, এই জিনিসগুলোকে বলা হচ্ছে কোহেসিভ ডিভাইস। আমি একটু আপনাদেরকে তারপরে দেখিয়ে দিচ্ছি, এটা আজকের ডেট হয়েই গেছে, দেখাই দিই। কোহেসিভ ডিভাইস দেখেন, কোহেসিভ ডিভাইসের মধ্যে আছে টু স্টার্ট উইথ, টু বিগিন উইথ, এগুলো দিতে হবে, না দিলে আমরা 7 কিন্তু পাবো না। তো টু স্টার্ট উইথ, টু বিগিন উইথ কিভাবে দিতে হবে এটা আমি সিস্টেমের মধ্যে আপনাদের দেখাবো। রেফারেন্স দিতে বলছো না, রেফারেন্স মানে হচ্ছে যে ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স, দা, ওই যে আমরা যে শুরুতেই দেখলাম যে আমাদেরকে এভিডেন্স দিতে হচ্ছে, এটাই হচ্ছে রেফারেন্স, ফর এক্সাম্পল বা ফর ইনস্টেন্স লেখা। সাবস্টিটিউশনও আমাদের কোহেরেন্সের স্কোর। সাবস্টিটিউশন মানে হচ্ছে এরকম, প্লাস্টিক হ্যাভ মেনি ইউজেস, দিজ আইটেমস আর কোয়াইট চিপ টু। প্রোনাউনকে ঠিক মতো ইউজ করাটাই হচ্ছে সাবস্টিটিউশন ইউজ করা, মানে প্রত্যেকটা শব্দেই আপনি প্লাস্টিক প্লাস্টিক রিপিট করলেন না, না করে ঠিকঠাক মতো প্রোনাউন ইউজ করতে পারলেন, এইটাকে বলে, এটার জন্য আপনার স্কোর আছে। তো অ্যাকচুয়ালি আপনারা যখন পুরো ট্রেনিংটা শেষ হবে আমার সাথে, আপনারা রাইটিং এর ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে করেন, আপনারা নিজেরা নিজেদের রাইটিং এর স্কোর করতে পারবেন। আপনি বলতে পারবেন, আপনাদের কাছে লিস্ট থাকবে, আপনি দেখতে পাবেন যে ওকে ফাইন, দেখি তো আমার টাস্ক রেসপন্সে কত স্কোর আসতেছে, আমি দেখি তো কোহেরেন্স কোহেশনে কত স্কোর আসতেছে। আপনারা যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, এই জিনিসগুলো যখন শিখে ফেলবেন, এটা শুধু যে আপনাদের আইএলটিএস এ হেল্প করবে তা না, ফিউচারে আপনারা যদি একাডেমিক রাইটিং করতে চান, থিসিস করতে চান, এই জিনিসগুলো আপনাদের ভেতরে যখন ঢুকে যাবে, ইউ ক্যান ডু ইট মাচ বেটার দেন দ্য এভারেজ পিপল।
ইউ উইল বি এবল টু ডু দ্যাট। ওকে, সো এটা হচ্ছে আমাদের কোহেরেন্স কোয়েশনের স্কোরের এরিয়া। রেঞ্জ অফ কোহেসিভ ডিভাইস আমাদেরকে ইউজ করতে হবে। প্যারাগ্রাফিংটা জেনারেলি ইফেক্টিভলি ইউজড হবে টু সাপোর্ট ওভারঅল কোহেরেন্স। আমাদের আসলে আর ক্লাস টাইমটা এক্সটেন্ড করা যাচ্ছে না, এখানে আমাদের শেষ করতে হবে। বাকি দুটো পয়েন্ট আমি আপনাদের নেক্সট সেশনে পড়াবো, আর আজকে যতখানি আমি পড়ালাম এটা আমি আপনাদেরকে মেল করে দিব। প্যারাগ্রাফিংটা জেনারেলি ইউজ হবে ইফেক্টিভলি, মানে আপনি কোন প্যারার পর কোন প্যারা লিখছেন এটা পজিশন ঠিকঠাক মতো হতে হবে। এইটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা যারা ক্লাসের শুরুতে জয়েন করেছেন আপনারা ক্র্যাশ ব্যাচে এটা দেখতে পাচ্ছিলেন, ওদের এই সেশনগুলো হয়ে গেছে তো দেখতে পাচ্ছিলেন যে ওদেরকে আমি একটা প্যারাগ্রাফিং শেখাচ্ছি। সো এই প্যারাগ্রাফিংটা আপনাদেরকেও আমি শেখাবো। এই প্যারাগ্রাফিংটা আপনারা যখন ইফেক্টিভলি ইউজ করবেন তাহলে ওভারঅল আপনাদের ধারাবাহিকতাটা ঠিকঠাক থাকবে। আইডিয়ার সিকোয়েন্স, মানে কোন আইডিয়ার পরে কোন আইডিয়া আসতেছে এবং প্যারাগ্রাফের ভিতরে আইডিয়াটা কিভাবে বসতেছে, এটাও আপনাদের মেইনটেইন হবে লজিক্যালি। এটার জন্য আমি আপনাদেরকে প্যারাগ্রাফিংটা শেখাবো। যারা প্রথমে ঢুকেছিলেন আপনারা দেখেছেন ক্র্যাশ ব্যাচে আমি ওটা শেখাচ্ছিলাম, আপনাদেরকে ওটা শেখাবো। এভাবে আপনারা নিজেরাই রাইটিংটা শেষ করার পরে ধরতে পারবেন যে আপনাদের প্যারাগ্রাফিং ঠিক আছে কিনা, আপনি কোহেসিভ ডিভাইস ইউজ করেছেন কিনা, ওভারঅল আপনার লেখাটা লজিক্যাল আছে কিনা। আইএলটিএস এর রাইটিং স্কোরিংটা এইভাবে করা হয় বর্তমানে 2025-এ, এবং এটা খুবই লজিক্যাল, খুবই অ্যাচিভেবল। সবচেয়ে বড় কথা এটা ট্রেনেবল, আপনাদেরকে এটা ট্রেনিং দেওয়া পসিবল। বাট একটা জিনিস লাগবে, আজকের ক্লাসের শেষ লাইনে আমি এটা বলে দিচ্ছি। আপনারা যদি মানে ইউটিউব, ফেসবুক বা অন্য কোনো বই থেকে কিছু শিখে থাকেন সেগুলো ভুলে যাওয়ার চেষ্টা করেন, কারণ অধিকাংশই হচ্ছে ব্যাকডেটেড ইনফরমেশন, আর এই ইনফরমেশন গুলো আপনাদেরকে বাধা দিবে আসলে। সো ফ্রেশ মাইন্ডে আপনারা যদি স্টার্ট করতে পারেন স্কোরিং ক্রাইটেরিয়ন গুলোকে বুঝে কোনো কিছু মানে অ্যাপ্লাই করাটা, দেখবেন খুবই লজিক্যাল এবং ইজিয়ার বলে মনে হবে। এই জায়গায় শেষ করার পরে আমি আজকে এখানে শেষ করছি। আমি আপনাদেরকে এই পর্যন্ত যতটুকু আমরা লিখলাম আজকে ওয়ার্কশিটটা আমি আপনাদেরকে সেন্ড করব, এবং ক্র্যাশ ব্যাচের ওদেরকে যে নোটটা দিচ্ছি যে স্যাম্পল অ্যান্সার, রাইট, ওটাও আমি আপনাদেরকে দেবো যেন আপনারা নেক্সট ক্লাসের আগ পর্যন্ত স্যাম্পল রাইটিং অ্যান্সারগুলোকে একটু পড়ে রাখতে পারেন। আজকের এই নোটস গুলো সেন্ড হবে অবভিয়াসলি শুধুমাত্র যারা অ্যাডমিটেড স্টুডেন্ট তাদের জন্য, কারণ তাদের ইমেল অ্যাড্রেস আমার কাছে আছে। আর যারা অ্যাডমিশন এখনো কমপ্লিট করা বাকি আছেন আপনারা কাইন্ডলি আগামীকালকে অ্যাডমিশনটা কমপ্লিট করে ফেলেন। নেক্সট ক্লাসটা আমরা খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস করব, কারণ নেক্সট ক্লাস আমরা ফুল রাইটিং এটা করব। ও, নেক্সট ক্লাস তো ইলিয়াস ভাইকে বলেছি লিসনিং দিব আমি। ইলিয়াস ভাই আর একটা ক্লাস আমরা জাস্ট রাইটিং এর উপর নেই, কারণ এই ব্যাচের কেউ কেউ হচ্ছে সামনে পরীক্ষা দেবে। হ্যাঁ ইলিয়াস, রাগ করলেন ওকে ভাইয়া? ওকে 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 একটা ওকে ক্লাস ওকে না সমস্যা নেই, এটা শেষ সমস্যা নেই। করতে পারিনি তো আজকে, এই জন্য নেক্সট ক্লাসে আমরা রাইটিংটা শেষ করে লিসনিংটা ইলিয়াস ভাইয়ের জন্য আমরা একটু দেখাই দিব। আজকে এই ওকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই। কার কার যেন কালকে আমার সাথে কথা বলার কথা তারা একটু জয়েন করেন, আমার ফোন নাম্বারটা তো আপনাদের কাছে আছে। 11:30টার দিকে একটু ওকে। নক দিন। সি ইউ এভরিওয়ান।